ওকে, তোমাদের কাছে কি আমি যে লেকচার নোটটা পাঠিয়েছি লেকচার 15 এন্ড 16 সেটার কপি আছে তো? ইয়েস স্যার আছে। ওকে, তাহলে আমরা সরাসরি লেকচার 16 এ যাই। তোমাদের কাগজগুলো উল্টাও, ওখানে একটা অঙ্ক দেওয়া আছে, ছবিটা দেখো। আমি স্ক্রিনে যেটা শেয়ার করছি সেটা হলো ছবিটা, ঠিক আছে? ওকে, তাহলে পরে এই ধরনের একটা কাস্টিং, উদ্ভট একটা শেপের কাস্টিং আমরা দিয়েছি। এটা একটা কাস্ট আয়রনের কাস্টিং করা হবে। কম্পোজিশন, সরি আমি এটা একটু এটা হবে না। ওকে, সো কাস্ট আয়রন, তার কম্পোজিশন দেওয়া আছে কার্বন 3.6 হতে হবে আর সিলিকন 1.6 হতে হবে। ডেন্সিটি অ্যাপ্রক্সিমেটলি 7000 আছে। উই হ্যাভ টু কাস্ট ইট ইউজিং Bunsen mold। কুলিং টেম্পারেচার ফারেনহাইটে দেওয়া আছে। ফারেনহাইটে দেওয়া আছে, একটা যুক্তিসঙ্গত কারণ আছে, সেটা একটা আমরা পরে দেখাচ্ছি। সো এখানে এই ম্যাটেরিয়ালটা বলছে ডিজাইন এ সুইটেবল গেটিং সিস্টেম ফর দ্য ফলোইং কাস্টিং ইউজিং ইনফরমেশন গিভেন। ওকে, mention clearly all assumptions you made while designing the gating system. After design, sketch a two-dimension diagram of the mold layout showing the position of the casting and the gating system. Okay, so এখানে আমাদের assumption যেটা করতে হবে সেটা হলো beside this এখানে কয়েকটা জিনিস বলা হচ্ছে। no feeder use, ফিডারের কথা আমরা আলাপ করব না while designing the gating system only। আমরা বলেছি যে আমরা always unpressurized system ইউজ করব, আমরা বটম পুলিং সিস্টেম ইউজ করব, এবং আনপ্রেসারাইজড সিস্টেম ইউজ করার জন্য আমরা গেটিং সিস্টেম যেটা প্রেফার করছি এখানে 1:2:4। ওকে, বাই দ্য ওয়ে আমার কথা যদি শুনতে না পাও সাথে সাথে বলো। ওকে, তাহলে প্রথম কাজ যেটা সেটা হলো যে আমাকে আগে ভিজুয়ালাইজ করতে হবে এই যে কাস্টিং যেটা আমরা ছবিটা দেখছি এই কাস্টটার লেআউটটা কেমন হবে। লেআউট বলতে আমি মিন করছি কাস্টিংটা আমরা কি যেভাবে আছে এক্স্যাক্টলি সেভাবেই আমরা বসাবো মোল্ডের মধ্যে, নাকি এটাকে সোজা কাট করে দিতে হবে, নাকি উল্টা করে দিতে হবে, কোন ভাবে আমরা প্রিফার করবো। অর্থাৎ পার্টিং লাইনে যেটা আছে পার্টিং লাইনের মধ্যে আমরা কোন পার্টটা দেব। এখন লেআউট চিন্তা করতে গেলে পরে নর্মালি প্রেফারেবল যেটা যে হাইট অ্যাজ স্মল অ্যাজ পসিবল, হরাইজন্টাল পোর্শনটা যেন বড় থাকে। সো এখানে আমরা ডাইমেনশন গুলো যদি চেক করি 275 আছে এখানে সবচেয়ে বড়, 150 হলো এই পাঁচটা। সো অবভিয়াসলি আমরা ইনভার্ট করতে পারছি না কারণ মোল্ড এটা প্যাটার্নটা বের করা একটা সমস্যা হয়ে যাবে। এটা যদি আমরা জাস্ট এইভাবে 90 ডিগ্রি কাট করে দেই তাহলে পরে হাইট হয়ে যাবে 275, উইডথ হয়ে যাবে নিচে ফ্ল্যাট জোনে লেন্থ হয়ে যাবে 150। সো এটাও একটা উদ্ভট শেপ হয়ে যাবে এবং অনেক লম্বা হাইট হয়ে যাবে। সো এইগুলো না করে এখন অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে কাস্টিং করলে আমাদের জন্য মনে হচ্ছে সব দিক দিয়ে ভালো হবে। So this is the thinking about layout, selection of layout. So আমরা এখন যদি একটা টু পার্ট সিস্টেম ফলো করি, যেহেতু আমরা এখানে দেখতেছি কাস্টিংটা কোনো একটা কমপ্লিকেশন নাই, তো আমরা যে কোনো একটা পার্ট এটাকে কাস্টিং করতে পারবো। সো দিস উইল বি আওয়ার পার্টিং লাইন। এটা থাকবে উপরে, থাকবে এটা হলো কোপ পার্টে থাকবে, এবং নিচে ড্র্যাগ পার্টে যেটা থাকবে সেটা হলো রানারটা থাকবে। সো এদিকে থাকবে স্ক্রু। সো এই হলো আমাদের মোটামুটি ভিজুয়ালাইজেশন হওয়ার পরে এখন লেট আস সলভ এক এক করে আমাদের প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করি। আমরা এটা ম্যানুয়ালি করতে চাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় তোমাদের জন্য। দেখি এটা আসে কিনা। ওকে, এটার পরিবর্তে আমাকে give me some time. Okay, now let us do that. ওকে, সো আমাদের প্রথম যে পার্টটা সেটা হলো ভলিউম ক্যালকুলেট করা। আমরা কিন্তু আগেরটাই দেখতে পাচ্ছি, আগের শীটটাই। আগের শেপে দেখতে পাচ্ছ? ও সরি, মনে হয় আমাদের কি করতে হবে, সরি, স্টপ শেয়ার করতে হবে, আবার শেয়ার করতে হবে। সেটা হলো স্নাইপ। ওকে, এখন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে,
সো আমি আবার এটা delete করি। সো ভলিউম কই গেল, ভলিউম ইজ ইকুয়াল টু আমাদের যে ডাইমেনশন দেখো উইডথ যেটা আছে সেটা হলো আমাদের 100। সো 100 আমি যদি কমন নেই এবং এটাকে যদি তিনটা মানে ভার্টিক্যাল পার্টে যদি আমি ভাগ করি, তাহলে প্রথম পার্ট আসতেছে হলো 150 মাল্টিপ্লাইড বাই নিচে পার্টটা কত হয় 275 এর মধ্যে ডান দিকে থাকতেছে 50 আর উপরে থাকতেছে মাঝখানে পার্ট হলো 150। সো 200 চলে গেলে পরে এদিকে থাকে 275। সো এই পাশে হলো 270, সরি 275 না, শুধু 75। সো 75 প্লাস এবার মাঝখানে পার্টটা আসে, এটার হাইট হবে হলো টোটাল 150 আর 50 200। সো 200 ইন্টু উইথ আছে হলো 150 এই পার্টটা, আর ডান দিকে ছোট্ট পার্টটা হলো 50/50। সো 50/50। এই হলো আমাদের সবগুলো মিলিমিটারে দেওয়া আছে, সো মিলিমিটার কিউব। সো দিস ইজ আওয়ার ভলিউম। এবং এটা যদি ক্যালকুলেট করি তাহলে পরে আলটিমেটলি 4375 একটা দুটো তিনটে শূন্য মিলিমিটার কিউব। আমরা যদি মিটার কিউবে নিয়ে যাই তাহলে পরে এটা আসে হলো 9টা শূন্য চলে যাবে, একটা 4.375 বইয়ে যেটা আছে এক্স্যাক্টলি আমি আমাদের লেকচারে যেটা আছে -10⁷। সো দিস ইজ আওয়ার ভলিউম। তাহলে পরে আমরা ওয়েট অফ কাস্টিং যদি বের করি 4.375 10⁻⁻7 মিটার কিউব। আমাদের ডেন্সিটি ছিল 7000 কেজি পার মিটার কিউব। সো এটা করলে পরে আমাদের আসে হলো 30.65 কেজি। ঠিক আছে। সো দিস ইজ WC, ওখানে ছিল VC ভলিউম অফ কাস্টিং, এখন পেলাম W কাস্টিং। এখন আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কাস্টিং করি, কাস্টিং করার সময় এই WC-টা হলো মূল ক্যাভিটির ভিতরে লিকুইড মেটাল যে লাগবে। এখন আমাকে গেটিং সিস্টেমের জন্য লিকুইড মেটাল দিতে হবে। সো এই গেটিং সিস্টেমের মধ্যে যে লিকুইড মেটালটা লাগে এই লিকুইড মেটালকে বলে রিগিং ওয়েট। রিগিং RIGING। সো এই রিগিং ওয়েটটা কতটুকু লাগবে, এখন এইটা বেসড অন এক্সপেরিয়েন্স নর্মালি 20% থেকে আপ টু 60% পর্যন্ত ইউজ করা যেতে পারে। সো 20% কার জন্য হবে, কাস্টিং যত বড় হবে তার তুলনায় গেটিং সিস্টেম তত ছোট হয়ে যাবে। সেই জন্য স্মল সাইজের কাস্টিং যদি হয় তাহলে পরে তোমার রিগিং ওয়েটটা অনেক বেশি হবে, অর্থাৎ ওয়েট অফ দ্য গেটিং সিস্টেম সেটা বেশি হবে। আর যদি লার্জার কাস্টিং হয় তাহলে পরে এটা ছোট হয়ে যাবে পার্সেন্টেজ, কারণ কাস্টিং এর মধ্যে লিকুইড মেটাল বেশি থাকবে। সো এখন আমাদের কাস্টিংটা ওজন হলো অ্যাবাউট 30 কেজি। সো 30 কেজিটাকে একটা মিডিয়াম সাইজের কাস্টিং আমরা ধরতে পারি। সো অ্যাপ্রক্সিমেটলি 30 to 40% আমরা রিগিং ওয়েট ইউজ করতে পারি। সো তাহলে পরে আমরা লিখতে পারি যে উইথ 40% রিগিং ওয়েট। এগেন রিগিং ওয়েট কাকে বলছি আমরা, গেটিং সিস্টেমের জন্য যে মেটালটা লাগে সেটাকে বলছি রিগিং ওয়েট লিকুইড মেটাল টু পোর। তো এইটাকে যদি এখন আমি W দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে 40% এক্সট্রা লাগছে, সো টোটাল লাগবে হলো 1.4। আমাদের আগে ওজন হলো 30.625 কেজি। সো আলটিমেটলি এখান থেকে করলে পরে আসে হলো 42.875 কেজি। ঠিক আছে। সো দিস ইজ অ্যাবাউট W or লিকুইড মেটাল টু পোর। এখন যত ফর্মুলা আমাদের W যেগুলো পাবো আমরা এই Wটা ইউজ করব। ওকে, এখন আমাদের यस স্যার এই যে 40% আমরা নিলাম এটা কি আরবিট্রারি নাকি হচ্ছে মিডিয়াম হলে আমরা সবসময় 40%? আমরা সেই যে বলছি যে এটা একটা এক্সপেরিয়েন্স উপর বেস করে করতে হবে।
এক্সপিরিয়েন্সটা আসবে ওকে এগেইন উইথ এক্সপিরিয়েন্স এই ভ্যালুটা কত আমরা অ্যাজাম্পশন করবো সেটা নিতে হবে। সো 20 থেকে 60% পর্যন্ত আমরা ধরি। যদি বড় কাস্টিং হয় তাহলে নিচের দিকে থাকবো, ছোট কাস্টিং যদি হয় তাহলে উপর দিকে যাব। এই হলো আমাদের মোটামুটি একটা থিওরি। তো এখানে আমি 40% ইউজ করেছি, ইউ ক্যান ইউজ 30%, 35%, ওকে ইটস আপ টু ইউ। 30% করলে যে তোমার ভুল হবে নট নেসেসারি, ঠিক আছে? তো মোটেই এটা কোনো রকমের ভুল হবে না। তবে এখান থেকে খেয়াল করে দেখো, একদম নতুন তুমি, তোমার ফাউন্ডারি আছে, একদম নতুন একটা কাস্টিং এর জন্য নতুন রিকোজিশন পেলা, সুতরাং তুমি ইনিশিয়ালি যেটা ধরবা ডেফিনেটলি এটা একটা অ্যাজাম্পশন করে ধরবা, এবং আলটিমেটলি পরবর্তী পর্যায়ে তুমি দেখতে পাবা যে ফাইনাল কাস্টিং কত হচ্ছে। তখন হয়তো তুমি ফাইনাল কাস্টিং দেখে এই 40% থেকে ইউ ক্যান রিডিউস ইট অর ইনক্রিজ ইট, ঠিক আছে? সো ট্রায়াল আফটার ট্রায়াল এটা তুমি হয়তো মোর রিজনেবল একটা ভ্যালুতে নিতে পারবে। ওকে, সো দিস ইজ অ্যাবাউট আওয়ার ফার্স্ট পার্ট, যেটা আমরা বলো। আমরা তো ইচ্ছে করলে গেটিং ডিজাইন করার পর গেটিং এর যে ভলিউম আছে সেই ভলিউম থেকেই তো স্যার ওয়েট আমরা ক্যালকুলেট করতে পারি। পারো পারো পারো, ঠিক এক্স্যাক্টলি তাই, ঠিক আছে, করতে পারো। তবে আমরা যেহেতু এখানে যেটা করতেছি একটা থিওরিটিক্যাল স্টাডি করছি, সো আপাতত এই পর্যন্ত করলেই মোটামুটি এনাফ, ঠিক আছে? ওকে, সো আমি নিউ পেজে যাই। এখন আমাদের নেক্সট জব যেটা, সেটা হলো এটা হলো pouring time and pouring rate। তো এটা হলো আমাদের নেক্সট জব। ওকে, এখন pouring time pouring rate ক্যালকুলেশনের জন্য আমাদের ওই শীটের মধ্যে দেখতে পাবা অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে? আমি আর ওইটা বের করছি না। তোমাদের সবার কাছে শীট আছে তো? ওকে, তাহলে পরে আমি ইউ ক্যান কনসাল্ট অ্যাপেন্ডিক্স 1, ওখানে দেওয়া আছে ক্যালকুলেশন অফ pouring টাইম বেসড অন এক্সপেরিমেন্টাল রুলস, এন্ড অ্যানাদার ওয়ান অ্যাপেন্ডিক্স 2 পরে পাতায় আছে, এটা হলো পেজ 4 এন্ড পেজ 5। পেজ 5 এর মধ্যে ক্যালকুলেশন অফ pouring রেটের জন্য কিছু ফর্মুলা দেওয়া আছে। এখন এই ফর্মুলা মোটামুটি এমপিরিক্যাল, বিভিন্ন লোকজন এইগুলা আলটিমেটলি ট্রায়াল এন্ড এরর করে বের করেছে। আমরা কোনো একটা ফলো করব। এখন ফলো করার পরে তারপরে আমরা আমাদের জাজমেন্ট গুলা খাটাবো। তোমাদের শীটের মধ্যে যেটা আছে আমি আগে সেটা করি। তোমাদের শীটের মধ্যে এটা যেহেতু আমাদের গ্রে আয়রন কাস্টিং, সুতরাং ডিটারমিনেশন অফ pouring রেটের মধ্যে ফেরাস মেটাল এন্ড কপার বেস অ্যালয়ের ফর্মুলা যেটা আছে 1A। সো এখানে 1A তে একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা যদি আমি ফলো করি, সেটা বলা আছে pouring rate ইজ ইকুয়াল টু, উপরে হলো W টু দি পাওয়ার একটা P আছে, এবং নিচে আছে হলো 1.34 প্লাস স্মল t বাই 13.77। ওকে, W হলো লিকুইড মেটাল রিপোর, এবং এটা কেজিতে হবে। P হলো একটা কনস্ট্যান্ট ডিপেন্ডিং অন দ্য ওয়েট অফ দ্য কাস্টিং। তারপরে T হলো এখানে বলা আছে কি ক্রিটিক্যাল থিকনেস, ক্রিটিক্যাল কাস্টিং থিকনেস। ক্রিটিক্যাল কাস্টিং থিকনেস বলতে এখানে মিন করা হচ্ছে যেটা আলটিমেটলি সলিডিফিকেশনকে কন্ট্রোল করে। কোন জিনিসটা কন্ট্রোল করে? মনে রাখতে হবে আমরা লিকুইড মেটাল পোর করতেছি, ঠিক আছে? কাস্টিং এর মনে করো কোনো জায়গায় চিকন সেকশন আছে, কোনো জায়গায় মোটা সেকশন আছে। কোন সেকশনটা পোরিং এর জন্য ক্রিটিক্যাল? আমরা যখন লিকুইডে ঢাললাম তখনই লিকুইড মেটাল হিট রিলিজ করা স্টার্ট করে দিয়েছে না, কোন একটা পর্যায়ে যে সলিডিফিকেশন শুরু হবে। এখন ধরে নেই লিকুইড মেটাল পুরাটাই একই সাথে সলিডিফিকেশন শুরু হচ্ছে, মোটা সেকশন চিকন সেকশন মনে করো, তারপরে আরেকটা মোটা সেকশন আছে। আমাদের কাস্টিংটা ফর দ্য টাইমিং ফরগেট করো, আমরা একটা টিপিক্যাল কাস্টিং আছে
এক পাশে মোটা আছে, তারপরে ছোট্ট একটা সরু চ্যানেল দিয়ে আরেকটা মোটা মোটা একটা সেকশন আছে। এখন লিকুইডটা আমরা ঢাললাম, এখন সলিডিফিকেশন শুরু হয়ে গেছে। যেহেতু চিকন সেকশনটা মাঝখানে আছে, চিকন সেকশন সলিডিফিকেশন টাইম সবচেয়ে কম, তাই তো? এটার মডুলাস কম। ইয়েস স্যার। সো চিকনটা সবার আগে সলিডিফাই হয়ে যাবে। এখন মনে করো প্রথম মোটা সেকশন যেটা, সেটা আমি সলিউশন টাইম যদি সলিডম রুল দিয়ে ক্যালকুলেট করি, সলিডিফিকেশন টাইম নট পোরিং টাইম, মনে রাখো, সলিউশন টাইম যদি ক্যালকুলেট করি, লেটস সে মোটা সেকশনটা সলিউশন 1 মিনিট 60 সেকেন্ড, তার পাশে যেটা আছে সেটা মনে করো 40 সেকেন্ড, থিন সেকশন যেটা আছে সেটা সলিডিফিকেশন টাইম মনে করো 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে সলিউশন কমপ্লিট হয়ে যাবে। এখন পোরিং টাইম আমি কত ইউজ করব, কত সময়ের মধ্যে আমি মোল ফিল করব? 10 সেকেন্ডেরটা মানে ছোট 10 সেকশনের সেকেন্ডের আগে, 10 সেকেন্ডের আগে, আগে। 10 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে, তাই না? 10 সেকেন্ডের মধ্যে মাঝখানে সেকশনটা সলিউশন কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমি 11 সেকেন্ড ধরে পোর করি, তাহলে এবারে সলিউশন কমপ্লিট হয়ে গেলে ডান পাশে আর লিকুইড মেটাল যেতে পারবে না। সুতরাং পোরিং টাইম মাস্ট বি লেস দ্যান সলিডিফিকেশন টাইম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, এইটা একটা সিনারিও। আর আরেকটা সিনারিও হলো, তাহলে পরে এই সলিডিফিকেশনটা বা পোরিংটা তাহলে কন্ট্রোল করছে হলো থিন সেকশন। তো এখানে টি যেটা মিন করা হচ্ছে সেটা হলো কাস্টিং অফ দ্য ক্রিটিক্যাল সেকশন যেটা আছে, সেটা আমরা মিন করব থিন সেকশন। কারণ আমাদের কাস্টিং এর মধ্যে ডান পাশে যে কাস্টিং যেটা আছে অ্যাবাউট 50 মিলিমিটার, সেইটাকে আমি ধরবো থিন সেকশন। ঠিক আছে, সো সেইটা যদি হিসাব করি, তাহলে এখন যদি আমি ভ্যালুগুলো বসাই, আমাদের এখানে আছে 42 পয়েন্ট, কত জানো, আমি এটাই আবার দেখ করি, 42.875। টেবিলের মধ্যে বলে দেওয়া আছে যে যদি কাস্টিং 500-র নিচে হয়, কাস্টিং যদি সরি থিকনেস যদি না, এটা পরেরটা, এখানে বলা আছে কাস্টিং ওয়েট কেজিতে আপ টু 500 যদি কেজি হয়, তাহলে কনস্ট্যান্ট পি উড বি ইকুয়াল টু 0.5। সো এখানে আমাদের এখানে ডব্লিউপি যেটা আছে সেটা, এটা আমরা 0.5 বসাবো ব্র্যাকেটের মধ্যেই। নিচে যেটা আছে 1.34 প্লাস থিকনেস হলো এখানে দেওয়া আছে কিসে, থিকনেস ইন ক্রিটিক্যাল থিকনেস মিলিমিটার, সো 50 আছে, আর নিচে হবে 13.77। সো এটা যদি আমি হিসাব করি, হিসাব করলে পরে ভ্যালুটা আসে হলো 1.32, এটা হবে কেজি পার সেকেন্ড। সো এখন এই রেট যেটা আমরা ক্যালকুলেট করলাম, পোরিং রেট, এই পোরিং রেট মাস্ট বি অ্যাডজাস্টেড, আর ইট ইজ কল্ড অ্যাডজাস্টেড পোরিং রেট। এবং এই পোরিং অ্যাডজাস্টেড পোরিং রেট ইজ ডিফাইন্ড অ্যাজ আর ডিভাইডেড বাই একটা কনস্ট্যান্ট কে, একটা কনস্ট্যান্ট এফ। এটা কেন অ্যাডজাস্ট করা হচ্ছে? একটা হলো ফ্লুইডিটির জন্য অ্যাডজাস্ট করা হচ্ছে, এবং আরেকটা হলো যদি ট্যাপার্ড স্ক্রু হয়, স্ক্রুর ডাইমেনশন কেমন তার উপর বেস করে হয়। ঠিক আছে, সো এখানে যেটা বলা হচ্ছে, আমি আবার শিটে যাই, যদি টেপার স্ক্রু হয়, কে ভ্যালু যেটা আছে এফ ভ্যালু, এফ ইজ ইকুয়াল টু 0.85 থেকে 0.9 হলো টেপার স্ক্রু। আর এখানে দেওয়া আছে 0.7 থেকে শুরু করে 0.75, এটা হলো ভার্টিক্যাল স্ক্রু যেটা, বা কি বলে স্ট্রেট স্ক্রু। সো আমরা বলছি আমরা সবসময় ট্যাপার স্ক্রু ইউজ করবো, সো আমাদের এফ এর লিমিটটা, রেঞ্জটা এরকম জোনের মধ্যে থাকবে। নরমালি উই ইউজ 0.9। ঠিক আছে, সো এফ ইজ ইকুয়াল টু 0.9 পাওয়া গেল। What about K? K হলো fluidity factor. It depends on fluidity of the liquid metal. ওকে, এখন ফ্লুইডিটি, এটা মনে হয় শীটটা দেখানো দরকার আছে, আমি আবার কি করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা,
সো এটা হলো, তোমরা দেখতে পাচ্ছ তো ইয়েস স্যার। ফিগার 1 এর মধ্যে আমরা ফ্লুইডিটি ফ্যাক্টর যেটা আছে কে ক্যালকুলেট করব। ফ্লুইডিটি ফ্যাক্টরের ফর্মুলা হলো k/40, সরি কে সমান সমান, যেটা এখানে লেখা যায় মনে হয়, দেখতে পারি কিনা, এটা হচ্ছে না, ওকে এনিওয়ে আমরা পরে দেখতেছি। ওকে, তাহলে ফ্লুইডিটি বের করার জন্য নিয়ম হলো কম্পোজিশন ফ্যাক্টর নিচে ওয়াই অ্যাক্সিসে আছে, এখানে কার্বন সিলিকন দেওয়া আছে, ফসফরাস দেওয়া আছে। আমাদের কম্পোজিশন ফসফরাসের কথা বলা নেই, তাহলে আমরা শুধু দুইটা হিসাব করব। কার্বন হলো 3.6 দেওয়া আছে, 3.6, ইয়েস, আর সিলিকন দেওয়া আছে হলো 1.6। সো 1.6 কে 4 দিয়ে ভাগ করলে 0.4 হয়, আর 3.6 যোগ করলে পরে, সো কার্বন কম্পোজিশন ফ্যাক্টর CF would be equal to 4। আর পোরিং টেম্পারেচার দেওয়া আছে মনে হয় 2450। সো 2400, 2500, 2450, আর ফ্লুইডিটি ফ্যাক্টর হলো 4। সো দিস ইজ 4। তো 4 দিয়ে আমি পাস করি 2450 যদি যাই, সো এইখানকার কোন একটা ভ্যালু, এই কানেক্টিভ পয়েন্ট, সরি এটা। এখন এইখান থেকে এখন ফ্লুইডিটি মেজার করবো হলো এইখানে যে অ্যাঙ্গুলার যে লাইনগুলো আছে সেগুলো হলো ফ্লুইডিটি। সো তাহলে আমাদের 4 এর জায়গায় 2450 যদি যাই, তাহলে এইখানে আসবে। সো এই দুইটা লাইনের মাঝামাঝি যদি ধরি, তাহলে এইটা আসে হলো 26, আর এইটা পরেরটা হলো 28। সো মাঝখানে যদি ধরি তাহলে 27। ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে ওর অ্যাডজাস্টেড পোরিং এর যখন আমরা ক্যালকুলেট করব, অ্যাডজাস্টেড পোরিং এর ক্যালকুলেট করার জন্য আমাদের ফ্লুইডিটি লাগবে। সো ফ্লুইডিটি বের করতে গেলে পরে এটা হলো, বাই দ্য ওয়ে, এটা কেবলমাত্র গ্রে কাস্ট আয়রনের জন্য, গ্রে কাস্ট আয়রন এন্ড ডাকটাইল কাস্ট আয়রনের জন্য। বাকি সব অ্যালয়ের জন্য ফ্লুইডিটি ফ্যাক্টর উইল কনসিডার 1। ঠিক আছে? সো K is equal to 1 for all alloys except gray cast iron and ductile iron, বা সোজা ভাষায় কাস্ট আয়রন। সে কাস্ট আয়রনের জন্য আমাদের ফ্লুইডিটি ফ্যাক্টর অ্যাকর্ডিং টু দিস গ্রাফ ক্যালকুলেট করতে হবে, এবং তার জন্য আমাদের লাগবে হলো নিচে কম্পোজিশন ফ্যাক্টর লাগবে, যেখানে কার্বন, সিলিকন এন্ড ফসফরাসের কম্পোজিশন লাগবে, এন্ড এট দ্য সেম টাইম পোরিং টেম্পারেচার লাগবে ইন ফারেনহাইট, যেহেতু গ্রাফটা ফারেনহাইট এফপিএস সিস্টেমে দেওয়া আছে, এবং ফ্লুইডিটি যেটা মেজার করছি সেটা ইন ইঞ্চিতে দেওয়া পাবা তুমি। এখানে দেখো ক্যালকুলেট ফ্লুইডিটি ইন ইঞ্চ, এই লাইনগুলো এখানেও বলা আছে ফ্লুইডিটি ইঞ্চ। তাহলে আমাদের এখানে কম্পোজিশন ফ্যাক্টর ক্যালকুলেট করেছি 4, পোরিং টেম্পারেচার দেওয়া আছে হলো 2450। সেই পয়েন্টটা এই দুইটা লাইনের মাঝামাঝি অ্যাপ্রক্সিমেটলি ধরলে পরে তাহলে আমরা পাই 26 এবং 28 মাঝখানে 27। সো দিস ইজ অ্যাবাউট আমাদের আমরা এখন কোথায় যাচ্ছি, স্ন্যাপে যাচ্ছি, শেয়ার করি। সো এই হলো তাহলে অ্যাডজাস্টেড, তাহলে ভ্যালুটা আবার নতুন স্লিপে যাই। পুরা ঝামেলা। ওকে, তাহলে এবারে আমাদের ফর্মুলা আসতেছে আর এ ইজ ইকুয়াল টু আর বাই কে ইন্টু এফ। তাহলে এবার আমরা কে স্যার দিয়ে, দেখা যাচ্ছে না আপনার রাইটিং। রাইটিং দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দাঁড়াও, এত ঝামেলা করতেছি আমি। তাহলে স্টপ করি, নিউ শেয়ার। এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। সরি আনারি, তোমাদের মতো এক্সপার্ট না আমি এখানে। তো উপরে আমরা পেয়েছি হলো 1.32,
কেজি পার সেকেন্ড। এখন ফ্লুইডিটি ফ্যাক্টর হলো আমরা এফ ধরেছিলাম 0.9, এটা অ্যাসিউম করেছি, আর কে আমরা ফ্লুইডিটি পেয়েছিলাম হলো 27 ইঞ্চ। কে সমান সমান হলো ফ্লুইডিটি ভাগ 40, ঠিক আছে। সো তাহলে পরে এখানে আসতেছে 27, এখানে ফর্মুলা মধ্যে কে মাস্ট বি ইন ইঞ্চ, সো 27/40। সো এটা যদি বসাই তাহলে পরে আমাদের ভ্যালু যেটা আসে 2.17। সো অ্যাডজাস্টেড পোরিং রেট আর এ পাওয়া গেল 2.17 কেজি পার সেকেন্ড। সো দিস ইজ আওয়ার ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস। ডিজাইন করতে গেলে পরে আমরা এই টেস্ট করবো। এট দ্য সেম টাইম আমরা পোরিং টাইমটাও ক্যালকুলেট করে ফেলি। পোরিং টাইম হলো ডাব্লিউ যেটা ছিল W/RA হবে। তো ডাব্লিউ ছিল 42.875, এটা ছিল কেজি, আর নিচে এটা হলো 2.17, এটা হলো কেজি পার সেকেন্ড, এবং সেটা হিসাব করলে পরে আসে হলো 19.76 সেকেন্ড। সো দিস ইজ অ্যানাদার ওয়ান, পোরিং টাইম। আচ্ছা, এখন এখানে তোমরা আবার যদি একটু শীটের দিকে যাও, শীটে পেজ 4 এ যে কিছু ইকুয়েশন দেওয়া আছে, এটা হলো গ্রে আয়রন। প্রথমে দেখো 1 নম্বরে দেওয়া আছে গ্রে আয়রন। গ্রে আয়রনের জন্য এবিসি 3টা আছে। থিন ওয়াল কাস্টিং প্রথমটা, আমাদের এই কাস্টিংটা থিন ওয়াল না, সো এটা বাদ গেল। বিতে বলা আছে ফর কাস্টিং ওয়েট গ্রেটার দেন 100,000 পাউন্ড, এটাও না। আমাদের ফর কাস্টিং ওয়েট লেস দেন 1000 পাউন্ড, আমাদের এটা কত? কাস্টিং হলো 42 কেজি ছিল। 42 কেজিকে যদি আমি 2.2 দিয়ে গুণ করি তাহলে পরে আসে হলো 94 অ্যাপ্রক্সিমেটলি পাউন্ড। সো আমাদের এই সিল ইকুয়েশনের মধ্যে পড়ে। এখন এখানে যদি ভ্যালুগুলো তুমি বসাও, এখানে টি যেটা আসবে, এগেইন টি আমরা 50 ইউজ করব। খেয়াল করে দেখো এটা সবগুলা হলো এফপিএস সিস্টেম, ঠিক আছে। সো টি মাস্ট বি ইঞ্চি, তাহলে 50 যেটা ছিল 50 কে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। ডাব্লিউ মাস্ট বি পাউন্ড, সো আমরা এখানে যে 42.875 কেজি ছিল সেটাকে 2.2 দিয়ে গুণ করে আমরা পাউন্ডে নেব। তারপরে এখানে অলরেডি কে দেওয়া আছে, কে মানে হলো ফ্লুইডিটি ফ্যাক্টর, যেটা আমরা একটু আগে বের করলাম 27/40, সেটা বসিয়ে নিয়ে আমরা টি বের করব। তারপরে ট্যাপার্ড স্ক্রুর জন্য আমরা যদি 0.9 দিয়ে ভাগ করি তাহলে এই ভ্যালুটা আসে হলো 23.74, ঠিক আছে। তো আমরা এখানে পেলাম হলো 19.76, ওইটা করলে আসে 23.74। সো উই আর উইদিন দ্য রিজন, ঠিক আছে, দুইটা মোটামুটি কাছাকাছি ভ্যালু। সো আমরা এখন যেটা ক্যালকুলেট করেছি, we'll accept this one for our next cases. ওকে, সো তাহলে পরে আমাদের সেকেন্ড জব যেটা ছিল, ফার্স্টলি আমরা বের করেছি হলো ইকুইপমেন্টাল টু বি পোর্ড, দেন বের করলাম হলো ক্যালকুলেশন পোরিং টাইম এন্ড পোরিং রেট। সো এই দুইটা আমাদের হয়ে গেছে। আমরা এখন আবার আরেকটা পৃষ্ঠে যাই। সো স্যার, আপনি আপনি যে একটু কমপ্লিকেটেড ফর্মুলাতে যে টি ক্যালকুলেট করেছেন, এই ক্যালকুলেশনটা কি স্যার লিখেছেন? কোনটা? আপনি যে যে ওয়ানের সি গ্রে কাস্ট আয়রনের যে ফর্মুলাটা দিয়েছেন, ওখানে কি স্যার টি আবার ডিটারমিনেট করেছেন? হ্যাঁ হ্যাঁ, করেছি তো। ওই যে এখন যেটা বললাম 1C, সেটা শীটের মধ্যে করি নাই, ঠিক আছে। এটা শীটে করে নেই, এটা জাস্ট তোমাকে বললাম। ফর্মুলা অলরেডি দেওয়া আছে, তুমি আমাদেরকে স্যার এই দুটোই চেক করতে হবে? নো 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 নো, একটা ইউজ করলেই হবে, ঠিক আছে। আমি শুধু দেখাইলাম যেহেতু ফর্মুলা দুইটা আছে, সো আমি যদি কম্পেয়ার করি তার মানে দুইটার যে কোনো একটা ফর্মুলা তুমি ইউজ করতে পারো, বুঝতে পারছো? জি স্যার। তো আমি এখানে যেহেতু শুধু উপরেরটা ইউজ করেছি, সো সেটাই তোমাকে আমি এখানে দেখাচ্ছি। আমি তো এখানে মেস করে ফেলতেছি, দাঁড়াও। Okay, let's do this again. Screen share. Snap করতে গেল। স্যার কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি এখনো দেইনি, একটু ওয়েট করো, আমি দিচ্ছি।
এগুলা তো এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট কন্ট্যাক্ট। ওকে, শেয়ার স্ক্রিন। এখন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ছোট করে লিখি তাহলে একটা মধ্যে। সো আমাদের নেক্সট জব হলো চোখ এরিয়া ক্যালকুলেট করা। চোখ এরিয়া, সো সি ওকে, চোখ এরিয়া হলো দ্য স্মলেস্ট সেকশন অফ দ্য কাস্টিং, যেটা আলটিমেটলি আমাদের ভেলোসিটিকে কন্ট্রোল করবে। এবং আমরা বলেছি ফর আনপ্রেসারাইজ সিস্টেম চোখ এরিয়া হলো স্ক্রু বেজ এরিয়া। ঠিক আছে, এখন চোখ এরিয়ার ফর্মুলা যেটা, সেটা হলো এ ইজ ইকুয়াল টু এরিয়া অফ চোখ, সেটা দিয়ে দিই এখানে। তাহলে ডাব্লিউ বাই রো টি সি root over 2GHP। ঠিক আছে, সো এই হলো চোখ এরিয়ার ফর্মুলা। HP যেটা, এটা হলো মেটাল হেড প্রেসার, সেটার মধ্যে বলে দেওয়া আছে, আমি জাস্ট ফর্মুলাটা দিচ্ছি। মেটাল হেড প্রেসার H মাইনাস 0.5, তারপরে হলো H1 স্কোয়ার বাই H2। ওকে, এগুলো কি সেটা এখন আমরা একটু ছবির মাধ্যমে যদি করি, লেটস সে এটা মনে করো এটা হলো আমাদের দিস ইজ দ্য পার্টিং লাইন, উপরে কোপ নিচে ড্র্যাগ। আমাদের এটা হলো স্ক্রু, স্ক্রু স্ক্রু থেকে নিচে হলো এটা হলো রানার। এখন লেটস সে আওয়ার কাস্টিং ইজ লাইক দিস। এটা কথা ভুলে যাও, আচ্ছা আগে কাস্টিংটা দিই। সো দিস ইজ আওয়ার কাস্টিং। কাস্টিংটা কোপেও আছে কিছুটুকু, ড্র্যাগেও আছে কিছুটুকু। এখন এই পার্ট যেটা, সেটা হলো আমাদের H2 height of the casting, height on casting parting length, এটা হলো H1, আর এই পুরাটা হলো H2। আর এখানে যদি আমাদের পোরিং বেসিন ইউজ করি, তাহলে এখান থেকে শুরু করে এই পুরাটা এটা হলো H। ওকে, তাহলে ডেফিনেশন গুলো কি দাঁড়াচ্ছে, সেটা হলো টোটাল কাস্টিং এর হাইট যেটা, সেটা হলো H2। আর পার্টিং লাইনের উপরে যতটুকু আছে কাস্টিং এর, সেটা হলো H1। আর পার্টিং লাইনটা একদম লিকুইড মেটালের স্ক্রুর হাইট প্লাস বেসিং হাইট, এই দুইটা মিলিয়ে যেটা আছে সেটা হলো H, ক্যাপিটাল H। বুঝা গেছে? H1 H2 H2 যেটা, স্মল H2 যেটা, সেটা হলো হাইট অফ দ্য কাস্টিং। H1 হলো কাস্টিং এর কতটুকু স্ক্রু পার্টিং লাইনের উপরে আছে, আর H হলো টোটাল মেটাল হেড, ক্যাপিটাল H হলো টোটাল মেটাল হেড। তাহলে প্রথমে আমরা আমাদের কাস্টিং এর জন্য এখন যদি দেখি, আমাদের যদি কাস্টিং এ বলেছি আমরা কাস্টিং এর মধ্যে পার্টিং লাইনের উপরে হলো পুরাটা আছে এবং স্ক্রু হলো এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, সো পার্টিং লাইনের উপরে যদি পুরাটা হয়, তাহলে H1 এবং H2 সেম হয়ে গেল, H1 ইজ ইকুয়াল টু H2, এবং এইটা ভ্যালুটা দেওয়া আছে হলো 200। ওকে, এখন H1 কতটুকু হবে? H1 হলো, তার মানে এইটুকু যদি উপরে দিই, এটা দিই, আমরা বলেছি নরমালি পোরিং বেসিন থাকে হলো 50, সো H যেটা আসতেছে সেটা হলো ইনিশিয়ালি 50 পোরিং বেসিনের জন্য, প্লাস স্ক্রু হাইট লাগবে। স্ক্রু হাইট এখন কতটুকু দিব? আমাদের কাস্টিং এর হাইট যতটুকু আছে 200, তার সাথে অতিরিক্ত কিছু 200 প্লাস সামথিং, এবং এই প্লাস সামথিংটা উই ক্যান অ্যাসিউম লেট আস সে দিস ইজ 50। সো তার মানে
কাস্টিং এর উপরে একটা স্পেসিং দেওয়া আছে, কিছু স্যান্ডের এখানে আছে, এবং এটা টোটাল অ্যাপ্রক্সিমেটলি 50 ধরলাম। ঠিক আছে, ইউ ক্যান সে ইট কুড বি 75, ইট কুড বি 100। তো মনে রাখতে হবে যতই হাইটটা বাড়াবো ভেলোসিটি কিন্তু তত বাড়তে থাকবে, এইচ রো জি এইচ চলে আসবে। সেই জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি 50 ধরলাম এখানে। সো 50 এবং 200 এই দুইটা মিলে হলো স্ক্রু হাইট, আর এই 50 হলো বোরিং বেসিন হাইট। সো এটা মিলে হলো টোটাল 300 মিলিমিটার। সো ফার্স্টলি যদি আমরা এইচপি ক্যালকুলেট করি, সো এইচপি ইজ ইকুয়াল টু 300 মাইনাস 0.5। H1 H2 দুইটাই সমান, সুতরাং একটা H1 আসতেছে এবং সেই ভ্যালুটা হলো, H1টা বাদ দেই, এই ভ্যালুটা হলো 200। সো অ্যাপ্রক্সিমেটলি 200 অর্ধেক 100, 300 গেলে 200। সো এইচপি হলো 200 মিলিমিটার। সো এখন এখানে যদি ক্যালকুলেট করি, আমাদের ভ্যালুগুলো বসাই, W আছে হলো 42.875। এটা আছে কেজিতে, ডেনসিটি হলো 7000 কেজি পার মিটার কিউব। টাইম আমরা ক্যালকুলেট করেছিলাম মনে হয় 19.76 সেকেন্ড। এটা গেল। সি কে বলে ডিসচার্জ কোএফিশিয়েন্ট। সি ইজ ইকুয়াল টু ডিসচার্জ কোএফিশিয়েন্ট। ডিসচার্জ কোএফিশিয়েন্ট হলো সেই কোএফিশিয়েন্ট যেটা ফ্রিকশন এবং বেন্ড এই সমস্ত কারণে টোটাল এনার্জি লস হয়। আমাদের এই বার্নৌলিস থিওরির মধ্যে আমরা ডিসচার্জ কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করেছিলাম। নরমালি ডিসচার্জ কোএফিশিয়েন্ট ভ্যালু ক্যান বি টেকেন অ্যাজ 0.9। সো আমরা এখানে ডিসচার্জ কোএফিশিয়েন্টের জন্য 0.9 বসাচ্ছি। তারপরে রুট ওভারের টার্ম যেটা আছে, রুট ওভার আর শীটে তো দেওয়া আছে 8। 8 টাও আছে। 8, okay fine, ঠিক আছে। Let us use this 8 as well. Okay. So 8 gallon. So 8 2 and এটা হলো 9.8 হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ব্র্যাকেটে থাকলো। আর এইচপি হলো 200 মিলিমিটার। সো 200 মিলিমিটার যেহেতু এটা মিটারে নিতে হবে, সবকিছু মিটারে আছে, সো এটা হলো 0.2 মিটার। সো এই হলো টোটাল আমরা ভ্যালুগুলো বসালাম। ভ্যালুগুলো বসাইলে পরে আমাদের এ সমান এসি যেটা আসে সেটা হলো 1.96 10⁻⁻⁴ মিটার স্কয়ার, এবং এটা সমান সমান যদি মিলিমিটারে ধরি 196 মিলিমিটার স্কয়ার। সো দিস ইজ আওয়ার এসি। এসি মানে এরিয়া অফ চোক। তাহলে অ্যাকর্ডিং টু আনপ্রেসারাইজ সিস্টেম আমরা বলছি যে স্ক্রু বেজ এরিয়া, একটা যে চোক, সো এটা হবে চোক এরিয়া is equal to 196 মিলিমিটার স্কয়ার। এখন এরিয়া পেলাম, তাহলে স্ক্রু বেজের ডাইমেনশন কি হবে? আমরা নরমালি বলেছি যে স্ক্রুটা ইউজুয়ালি আমরা সার্কুলার ধরি। যদি সার্কুলারই চিন্তা করি তাহলে এটাকে 4πr² যদি হিসাব, 4πr² না πr² যদি হিসাব করো, সেখান থেকে আর এর ভ্যালু আসে হলো, বা ডি এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি যেটা আসে সেটা হলো 15.8 মিলিমিটার। 15.8 মিলিমিটার ডায়ামিটার। এটাকে রাফলি আমরা 16 মিলিমিটার ধরতে পারি, 16 মিলিমিটার ডায়া। সো এই হলো আমাদের স্ক্রু বেজ এরিয়া, আমরা হিসাব করলাম। ঠিক আছে। সো এখানে আমরা আবার বলি, চোক এরিয়া থেকে আমরা এটা ক্যালকুলেট করছি। আগে চোকটাকে ডিসাইড করতে হবে কোনটা চোক হবে। যদি প্রেসারাইজ সিস্টেম ইউজ করতাম তাহলে পরে এই চোকের এরিয়াটা হয়তো হলো এটা স্ক্রু বেজ এরিয়া, এখানে যেটা আছে স্ক্রু বেজ এর না হয়ে এটা হয়তো গেট এরিয়া। যেহেতু আনপ্রেসারাইজ সিস্টেমের চোক যেটা হিসাবে কাজ করে হলো স্ক্রু বেজ, এখানেই ভেলোসিটি সবচেয়ে হাইয়েস্ট থাকে। সো স্ক্রু বেজ উড বি একটা যে চোক,
সো আমরা এখানে চোখ এরিয়া যেটা ক্যালকুলেট করবো সেটা হবে স্ক্রু বেজ এরিয়া। ফর্মুলা হলো এখানে দেওয়া আছে W লিকুইড মেটাল উপর ডেনসিটি, এটা হলো পোরিং টাইম, C হলো ডিসচার্জ কোএফিসিয়েন্ট, আর HP যেটা এটা হলো ইফেক্টিভ মেটাল হেড প্রেসার। এবং এই মেটাল হেড প্রেসার ক্যালকুলেট করার জন্য ফর্মুলা হলো HP ক্যাপিটাল H মাইনাস 0.5 উপরে H1 স্কয়ার এবং নিচে হলো H2। H2 হলো টোটাল ওয়েট, টোটাল হাইট অফ দ্য কাস্টিং, H1 হলো পোরিং কি বলে পার্টিং লাইনের উপরে কতটুকু আছে। তো আমাদের কাস্টিং যেহেতু পুরোটাই পার্টিং লাইনের উপরে আছে, তো H1 এবং H2 দুটাই সমান, যেটা হলো হাইট অফ দ্য কাস্টিং। এখন ক্যাপিটাল এস ক্যালকুলেট করার জন্য আমরা পোরিং বেসিন স্ট্যান্ডার্ড 50 হিসাবে ধরি। তারপরে স্ক্রু হাইট ক্যালকুলেট করার জন্য আমরা কাস্টিং এর হাইটটার সাথে কিছু মার্জিন রাখি। সো হাইট হলো 200, মার্জিন 50 রেখেছি, টোটাল হলো 300। সো এই ভ্যালুগুলো এসপি তে যদি বসাই তাহলে এসপি আসে 200, সেটা এখানে মিটারে কনভার্ট করে অন্যান্য ভ্যালুর সাথে যদি বসাই, ডিসচার্জ কোএফিসিয়েন্ট এখানে পয়েন্ট ধরে ধরা হয়েছে, তাহলে আমরা পাই হলো এরিয়া অফ দ্য চোক ইজ ইকুয়াল টু 196 মিলিমিটার স্কয়ার। ইনিশিয়ালি আসবে ফর্মুলা থেকে মিটার স্কয়ার, তারপর এটাকে কনভার্ট করতে হবে মিলিমিটার স্কয়ার। সো এখন এই এসি যেটা পেলাম সেটাই হলো আমাদের স্ক্রু বেজ এরিয়া, which is equal to 196 মিলিমিটার স্কয়ার, এবং এটাকে ডায়ামিটারে কনভার্ট করলে আসে 15.8 অথবা 16 মিলিমিটার ডায়া। এখন যদি মনে করি আমরা স্লট গেজ সবকিছু করব, অর্থাৎ স্লট স্ক্রু ইউজ করব, তাহলে পরে এটাকে আমি রেক্টেঙ্গুলার হিসাব করতে পারতাম, ঠিক আছে। সো লেটস সে 10/20 অ্যাপ্রক্সিমেটলি। সো তখন আমরা কিভাবে লিখতাম, এটা উপরে বলি, তখন আমরা লিখতাম হলো 10/20, সো অ্যাপ্রক্সিমেটলি 200 হতো। তখন এটাকে মিলিমিটার দিয়ে এইভাবে লিখতে হয়। সো একটা রেক্টেঙ্গুলার সিম্বল দিয়ে নিচে মাঝখানে ক্রস দিতে হয়। যদি সার্কুলার হয় তাহলে সার্কেল করে তারপরে ক্রস দিতে হয়। সো এটা মিন করে ডায়ামিটার, নট রেডিয়াস, ডায়ামিটার। আর এটা 10/200, মানে এটার পাশে তখন আমি লিখতাম সমান সমান 10/200 মিলিমিটার রেক্টেঙ্গুলার সেকশন, ঠিক আছে। 20 হবে হলো উইথ, তার মানে আমরা যদি রানার হিসাব করি, চিন্তা করি, তাহলে রানারটা দেখতে এরকম একটা রানার হবে, ঠিক আছে। তো এই ধরনের একটা রানার হবে। এই রানারটা এটা হবে হলো 20, আর 10 হলো আমাদের থিকনেস। সরি, নট রানার, ভুল বললাম, স্ক্রু। এই স্ক্রুটা জাস্ট রেক্টেঙ্গুলার সেকশনের একটা স্ক্রু হবে, ঠিক আছে। তো এটা বড় হবে, এটা হবে 20, এটা হবে 10, ঠিক আছে। সো আমাদের গেল চোখ গেল, আমরা আবার নতুন পাই যাই। স্যার আপনি নতুন স্নিপ না নিয়ে যেটাতে আছেন ওটা ক্লিয়ার করে ওখানে করতে পারেন। ক্লিয়ার এটা এখানে কোথায় ক্লিয়ার, এটা করলে হয়? তারা আমি তোমাদের মতো আগে স্টপ করি, আবার করি, এই ডকুমেন্টটাকে সরিয়ে ফেলার উপায় কি আছে? না থাকুক কথা। ওকে, এখন শেয়ার করি প্রশ্ন। ওকে, সো চোখ এরিয়া গেল, তার মানে স্ক্রু বেজ এরিয়া বের করলাম। এখন আমরা বের করবো হলো স্ক্রু, কি বলে এটাকে, স্ক্রু টপ এরিয়া। স্ক্রু টপ এরিয়ার জন্য আমাদের একটা হলো যদি স্ক্রু হয়, এটা যদি A2 হয়, এটা হলো A1, উপরে হলো পোরিং বেস একটা আছে। সো আমাদের ফর্মুলা যেটা আছে Q is equal to A1 V1 is equal to A2 V2, এবং V হলো twice GH root over।
তো এখান থেকে আমরা ফর্মুলার মাধ্যমে যেটা বের করতে পারি সেটা হলো A1 should be equal to so A1 equal to A2 H2 by H1 এর উপর। So এই হলো ফর্মুলা। A2 আমরা পেয়েছি 196 নিচে মিলিমিটার স্কয়ার। ওকে, এখন H1 H2 কোনটা? H1 হলো এখান থেকে এইটুকু, so this is 50, আর A2 H2 যেটা সেটা হলো পুরাটা আমরা এই এর আগে একটু বের করেছিলাম 300 ক্যাপিটাল H 300, সেটা হলো নিচে আসতেছে 300 আর উপরে হলো সরি নিচে হলো 50 উপরে হলো 300, এটার উপর সেটা ক্যালকুলেট করলে আসে হলো 576.1 মিলিমিটার স্কয়ার, এবং এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 28 মিলিমিটার ডায়ামিটার হিসেবে ঠিক করতে পারি। ও ভুল বললাম, এখানে আরেকটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা ধরে নেই। মনে আছে আমরা যেটা বলেছিলাম যে লিকুইড মেটালের স্ট্রিম লাইন ফ্লো, সরি বেশি হয়ে গেল, এরকম হয় যাতে করে আমরা এখন ট্যাপার্ড স্ক্রু যখন বের করি, ট্যাপারটা যখন করি তখন এখানে একটা গ্যাপ থাকে, গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটা বন্ধ করার জন্য আমরা যেটা করেছিলাম, স্ক্রুটার এই টপটাকে 20% এনলার্জ করে দিতে বলেছিলাম। 20% এনলার্জ করলে পরে এই হাইপারবোলিক কার্ভটা স্ক্রু বেস গায়ের সাথে লেগে যাবে। সেই জন্য এখানে আমাদের একটা 1.2 ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। So A1 is equal to 1.2 multiplied by this factor. So এটা করলে পরে আলটিমেট সরি এটা অলরেডি এখান থেকে এসেছে। So 576 হলো 1.2 দিয়ে গুণ করা পরে 1.2 কোথা থেকে আসলো, সেটা হলো 20% এনলার্জ করে দিয়েছি ক্যালকুলেটেড ভ্যালু। সো এই ফর্মুলা থেকে যেটা আসছে সেটা থেকে 20% এনলার্জ করে আমরা স্ক্রু টপটাকে ক্যালকুলেট করেছি। তো সেই হিসাবে আমাদের আসে 28 মিলিমিটার ডায়া স্ক্রু টপ। ওকে, সো স্ক্রু টপ এরিয়া পাওয়া গেল, স্ক্রু বটম এরিয়া পাওয়া গেল। এখন রানার এরিয়া এন্ড গেট এরিয়া, এগুলো আর ভেরি ইজি বিকজ রানার area according to unpressurized system, runner area would be equal to 2 into screw base area. So screw base area ছিল 196, so 2 into 196 এটা হিসাব করলে পরে আলটিমেটলি আসে হলো 392 মিলিমিটার স্কয়ার, এবং রানার অলওয়েজ রেক্ট্যাঙ্গুলার হয়। সো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 15/28 মিলিমিটার রেক্ট্যাঙ্গল ধরতে পারি। সো এটা গেল রানার এরিয়া, আরেকটা হলো গেট এরিয়া। স্যার এখানে যে রানারের রেক্ট্যাঙ্গুলার এরিয়া ক্যালকুলেট করা হয়েছিল, এটা যদি লেংথ একটু বাড়িয়ে বা উইডথ একটু কমে কি ডিজাইন করা যাবে? অবশ্যই ডিজাইন করা যাবে। মনে আছে এটা সব পরে বলতে চেয়েছিলাম, এখনই বলি। আমাদের বলেছিলাম যে রানার যত স্লিক করতে পারি, স্লিক মানে কি যত থিকনেস কমাতে পারি, এবং কোন দিকে যাব আমরা বলছিলাম সেসাইল ড্রপ যেটা হয় তার কাছাকাছি করতে পারলে সবচেয়ে ভালো হয়। সো অ্যালুমিনিয়ামের বা লাইট মেটালের জন্য আমরা বলেছিলাম এটা অ্যাপ্রক্সিমেটলি 12-13 মিলিমিটার হয়, আর যদি ফেরাস কাস্টিং হয় তাহলে এটা ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 8 হয়। সো তুমি 8 যদি এক্স্যাক্টলি নাও করতে চাও, কারণ 8 করতে গেলে পরে তোমার এই ভ্যালুটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই তো 28-এর অর্ধেক মানে প্রায় 50-র মতো চলে যাচ্ছে। তো এত বড় না করে আমরা এটাকে যদি 10ও করি তাহলে 10/40 মোটামুটি একটা স্লট সিস্টেম গেটিং রানার হতে পারে। ইট কুড বি অ্যাকসেপ্টেবল, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা এখানে যে ডিজাইন বুঝতে পারছো ব্যাপারটা, যে ইউ ক্যান ম্যানুভার, ইউ ক্যান চেঞ্জ ইট, তবে হাইট যেটা আছে সেটা যত নিচে নিতে পারো তত বেটার। এটা হলো আমরা বলছি যে টার্বুলেন্স ক্যান বি মিনিমাইজ, অথবা লিকুইড মেটালের স্ট্রিমলাইন যেটা সেটাকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু স্যার সার্কুলার সাথে রেক্ট্যাঙ্গুলার রানারের যে ম্যাচ করা হবে, এটা কি স্যার একটা স্ক্রু বেসিন ডিজাইন করা হবে নাকি ব্যান্ড ডিজাইন করা হবে, সেটা বুঝবো কি করে? তোমাকে তো এখানে বেন্ড করতেই হবে,
বেন্ড করতে হবে, এবং আমরা বলছি সেই জন্য আইডিয়াল হয় যদি তুমি মানে স্ক্রুটাকেও যদি তুমি রেক্টাঙ্গুলার করো, তাহলে পরে একদম ইজিলি এটা মেনটেন করা যায়। কিন্তু স্যার সার্কুলারের সাথে সাথে রেক্টাঙ্গুলার যে কিভাবে ম্যাচ করব এটাও কি স্যার আমাকে ক্যালকুলেট করে দিতে হবে এই স্টেজে? না 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 না, ওইটা করা দরকার নেই, ওইটা করা দরকার নেই, ঠিক আছে, তুমি শুধু ডাইমেনশন করে দিলেই হবে। ওকে, তাহলে গেট এরিয়া যদি বলি, তাহলে গেট এরিয়া ইজ ইকুয়াল টু টুয়াইস অফ রানার এরিয়া, এবং এটা ক্যালকুলেট করলে পরে 2 দিয়ে যদি গুণ করি তাহলে পরে এই ভ্যালুটা আসে হলো 784 মিলিমিটার স্কয়ার। এবং কাস্টিং যেহেতু আমাদের আমরা বলেছি অ্যাপ্রক্সিমেটলি 275 মিলিমিটার, অনেক বড়, ঠিক আছে, সো উই ক্যান ইউজ 2 গেটস। তাহলে ইউজিং 2 গেট, ইন্ডিভিজুয়াল গেট এরিয়া, ইন্ডিভিজুয়াল গেট এরিয়া এগেইন এরকম হবে 392 মিলিমিটার স্কয়ার, এবং এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি সেম ডাইমেনশনে দিতে পারি, 25/28 মিলিমিটার করতে পারি, ঠিক আছে। তো আমাদের রানার এরিয়া, গেট এরিয়া এটা হয়ে গেল। স্যার এখানে দুটো গেট নেওয়া হয়েছে, একটা গেট নিলে হয় অসুবিধা হতো, কিন্তু স্যার এখানে গেটের সংখ্যা যত খুশি তত তো স্যার বাড়ানো যাবে না, সেক্ষেত্রে কয়টা গেট নেবো সেটা আমি কিভাবে ডিসাইড করব? এটা আসলে আমরা ফিডিং ডিজাইন করতে গেলে পরে একটা পার্ট পাবো, সেটা হলো যে একটা ফিডার হরাইজন্টালি কতটুকু পর্যন্ত নিতে পারে, অর্থাৎ লিকুইড মেটাল আমরা হরাইজন্টাল কতটুকু আমরা অ্যালাউ করতে পারি। সেখানে 275 মিলিমিটার, তুমি যদি একটু ডাইমেনশনটা খেয়াল করো, 275 মিলিমিটার মানে অ্যাপ্রক্সিমেটলি 300 মিলিমিটার, 300 মিলিমিটার মানে একটা রোলার স্কেল, লোহার স্কেল যেটা আছে মোটামুটি তত বড় সাইজ, ঠিক আছে। তো এইরকম সাইজের একটা কাস্টিং আমরা ভরতেছি, 330 কেজি লিকুইড মেটাল ঢালতেছি, ঠিক আছে। তো এবং হাইট আছে 300 মিলিমিটার, এগেইন এটা প্রায় 12 ইঞ্চি হাইটের কাছাকাছি আছে। তো এটার ভেলোসিটি যেটা আছে, ভেলোসিটি রিলেটিভলি হাই হবে। সো একটা গেট দিলে পরেও পসিবল এটা ভিতর দিয়ে লিকুইড মেটাল যাওয়া, ঠিক আছে। বাট দুইটা যদি, আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, উই আর ডিলিং উইথ ফেরাস ম্যাটেরিয়াল, সো আমরা চেষ্টা করবো লিকুইড মেটাল যত ভিতরে দিতে পারি, সেই জন্য 2টা গেট উইল বি দা প্রবাবলি বেটার সলিউশন দ্যান 1 গেট, ঠিক আছে। ইভেন দেন তুমি যদি একটা গেট দাও তাহলে পরেও তোমার কোনো মানে আমরা যে থিওরিটিক্যাল যে প্র্যাকটিসটা করতেছি সেই প্র্যাকটিসে কোনো ভুল হবে না, ঠিক আছে। 2টা দিবা না 3টা দিবা, ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস, ইট ডিপেন্ডস অন ইউর মানে অ্যাজাম্পশন, তোমার চিন্তা ভাবনার ব্যাপার। কিন্তু ফর দ্য সেক অফ ক্যালকুলেশনস, যদি বলো 1 গেট দিচ্ছি তাহলে গেটের ডাইমেনশন অনেক বড় হয়ে যাবে, ক্যালকুলেট একটা বিরাট বড় সাইজের একটা গেট হবে, which probably is not advisable. তো এখানে জাস্ট একটা তুমি নিজের জাজমেন্টটা অ্যাপ্লাই করবা এটা তোমার ক্যালকুলেট করার জন্য। সো তোমরা বলতেছো নিউ, এটা কি কপি, এটা নাই, সো এখানে করলে পরে ইমেজ ক্রপ করলাম। আচ্ছা, আমি ওই ঝামেলায় যাচ্ছি না, আবার নতুন করে করতে হবে, নতুন করে করছি, সরি অ্যাবাউট দ্যাট। আরে ওকে, এখন তোমাদের পরীক্ষায় কোশ্চেনের মধ্যে লাস্টে যেটা থাকে সেটা হলো যে একটা 2 ডাইমেনশনাল ড্রয়িং করতে হবে, 2 ডাইমেনশন ড্রয়িং করে সব জিনিসগুলো। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, ওই স্ক্রিন শেয়ার করব। ওকে, তাহলে স্ক্রিন শেয়ার ওটা পরে করি। এখন আরেকটা জিনিস যেটা তোমাদের শীটের মধ্যে নাই, সেটা আমি একটু এখানে দেখা যাচ্ছি, সেটা হলো টু চেক, আমরা যে ক্যালকুলেশনটা করলাম সেই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা এটা যদি আমরা চেক করি, সেটা হলো আমরা চোখ এরিয়া যেটা ক্যালকুলেট করেছি এসি
চোক এরিয়া ফর্মুলা যেটা দাঁড়াবে সেটা হলো ভলিউম ফ্লো রেট মিলিমিটার কিউব পার সেকেন্ড, সেটা হলো ভলিউম ফ্লো রেট ডিভাইডেড বাই ক্রিটিক্যাল ভেলোসিটি। স্যার আমরা দেখতে পাচ্ছি না, আপনি স্ক্রিন শেয়ার করেন এখনো। স্ক্রিন শেয়ার, ওকে। তাহলে ক্রিটিক্যাল হয়ে গেল, ক্রিটিক্যাল ভেলোসিটি হলো মিলিমিটার পার সেকেন্ড। সো এটা করলে পরে আমাদের এরিয়া অফ দ্য চোক পাওয়া যাবে। এই চোকটা কোথায়, যে চোকের মধ্যে লিকুইড মেটাল ক্রিটিক্যাল ভেলোসিটিতে মুভ করে। সো আমরা যদি ভলিউম ফ্লো রেট কিউ কে যদি ভেলোসিটিতে ভাগ করি তাহলে এরিয়া পাবো। সো এই হলো আমাদের ফর্মুলা। তাহলে আমাদের লিকুইড মেটালের ভলিউম আমরা কত পেয়েছি? ভলিউম অফ লিকুইড মেটাল টু বি পোর্ট, নট ভিসি, ঠিক আছে, ভলিউম অফ কাস্টিং না। ভলিউম অফ লিকুইড মেটাল টু বি পোর্ট সেটা হলো ওয়েট ছিল 42.875, এটা ছিল কেজি, এবং এখানে এটাকে ডেনসিটি দিয়ে যদি ভাগ করি, ডেনসিটি হলো 7000 কেজি পার মিটার কিউব। তো এটা হিসাব করলে আসে 0.006125, এটা হলো মিটার কিউব, এবং এটাকে মিলিমিটার কিউব নিলে 6125, তারপরে 3টা শূন্য মনে হয়। সো এই হলো মিলিমিটার কিউব। এখন এখানে যদি 6125,000 মিলিমিটার কিউব রেটটা কিভাবে বের করবো, এটাকে ভাগ করতে হবে পোরিং টাইম দিয়ে। পোরিং টাইম ছিল 19.76 সেকেন্ড। সো মিলিমিটার কিউব পার সেকেন্ড হলো, আর নিচে আসবে হলো ক্রিটিক্যাল ভেলোসিটি, এটা হলো ফেরাস কাস্টিং। সো ক্রিটিক্যাল ভেলোসিটি হলো 500 মিলিমিটার পার সেকেন্ড। সো এটা যদি হিসাব করি তাহলে পরে চোক এরিয়া যেটা আসে সেটা হলো 619.94 মিলিমিটার স্কয়ার। ঠিক আছে, কিন্তু খেয়াল করো আমরা আমাদের আগে চোখ এরিয়া ক্যালকুলেট করেছি 196 মনে হয় মিলিমিটার স্কয়ার। তাহলে অ্যাকচুয়ালি তুমি যদি ক্রিটিক্যাল ভেলোসিটিটা চোখের মধ্যে মেনটেন করতে চাও তাহলে চোখের এরিয়া হইতে হবে 619.94। তার মানে 619.94 কে যদি আমি এই 196 দিয়ে ভাগ করি তাহলে পরে এটা পাওয়া যায় অ্যাপ্রক্সিমেটলি 3.16। তার মানে যে ভেলোসিটিতে লিকুইড মেটালটা মুভ ক্রিটিক্যাল ভেলোসিটিতে যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি সেটা 3.16 টাইম, 3 গুণের বেশি ভেলোসিটিতে আমরা লিকুইড মেটালটাকে ভিতরে ঢুকাচ্ছি। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? ইয়েস স্যার। আমরা আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি হওয়ার কথা ছিল 500, এবং সেটা চোখের মধ্যে দিয়ে যাওয়ার কথা ছিল, বিকজ দ্যাট ইজ দ্য লোয়েস্ট কি বলে সাইজ, যে তারপরে সবকিছু এক্সপ্যান্ডিং হচ্ছে, যেহেতু ভেলোসিটি ডিক্রিজ করবে, এখানেই সেটা ক্রিটিক্যাল ভেলোসিটি হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম 3 গুণের চেয়ে বেশি ভেলোসিটি ভিতরে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু খেয়াল করো আমাদের যেহেতু আনপ্রেসারাইজ সিস্টেমের মধ্যে ফাইনালি গেটের মধ্যে যে ভেলোসিটি কত সেটাই হলো আমাদের মূল বিবেচ্য বিষয়, বিকজ গেট থেকে লিকুইড মেটালের মধ্যে যাচ্ছে। এখন আমাদের টোটাল গেট এরিয়া কত পেয়েছিলাম? টোটাল গেট এরিয়া ছিল 784 মিলিমিটার স্কয়ার। এখন তাইলে এইখানে তাহলে আলটিমেটলি ভেলোসিটি কত আসে? আমরা যদি ভেলোসিটি ক্যালকুলেট করি, ভেলোসিটি এখানে আসবে হলো ভলিউম ফ্লো রেট মিলিমিটার কিউবের মধ্যে যদি ক্যালকুলেট করি, এটাকে এই ভ্যালুটাকে যদি 19.76 ভাগ করি তাহলে এটা আসে হলো, সেটা আমি লিখি এখানে, 309969.64, এটা হলো মিলিমিটার কিউব পার সেকেন্ড।
সো এটা হলো কিউ, জাস্ট এই ফর্মুলাটা দিয়ে এখানে কিউ, এখন এটা বের করতে চাই, এসি এখানে আসবে। সো এখানে যদি এসি আমরা বসাই হলো 784 মিলিমিটার স্কয়ার, তাহলে এই ভ্যালুটা আসে হলো 395.37 মিলিমিটার পার সেকেন্ড। খেয়াল করো আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি কত? ক্রিটিক্যাল ভেলোসিটি হলো 500, ঠিক আছে? ক্রিটিক্যাল ভেলোসিটি 500, লিকুইড মেটাল মোল ক্যাভিটিতে ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে নিচের ভেলোসিটিতে যেতে হবে। আমরা লিকুইড মেটালকে মুভ করালাম ভিতরে 395.37 দিয়ে, ওয়ে বিলো দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি, সো উইল বি ইন দ্য সেফ সাইড, ঠিক আছে? সো আমরা যে আনপ্রেসারাইজ সিস্টেম যেটা আমরা ফলো করতে চাচ্ছি, ইট রিয়েলি ওয়ার্কস, ঠিক আছে? আমরা ইনিশিয়াল যে হাই ভেলোসিটি যেটা আছে, বাই এক্সপ্যান্ডিং দ্য ফ্লো চ্যানেল, রানারটাকে বড় করে দিয়েছি দ্বিগুণ, তারপরে গেটটাকে দ্বিগুণ করেছি, এতে করে আমরা ভেলোসিটিকে অনেক রিডিউস করতে পেরেছি এবং এটা 395.37 এর মধ্যে কনভার্ট করতে পেরেছি, ঠিক আছে? বা স্যার আগের যে ক্যালকুলেট করছো সেখান থেকেই তো তো দেখিয়ে দেখিয়ে দেওয়া সম্ভব ছিল যে গেটের এরিয়া হওয়া উচিত ছিল 619.94 মিলিমিটার স্কয়ার, কিন্তু আমাদের আছে 784 মিলিমিটার স্কয়ার। সুতরাং এখানে এরিয়াটাই যেহেতু বড়, সুতরাং ভেলোসিটি ড্রপ করবে। ওখান থেকে স্যার কনক্লুশনটা কি ড্র করা যেত না একবারে? যেত মানে তোমাদের থিওরি ক্লাসের মধ্যে আমরা বলছিলাম যে মানে চেক করার জন্য ব্যাক ক্যালকুলেশন করার একটা সিস্টেম দেখিয়েছিলাম না? আমি জাস্ট ওই ব্যাক ক্যালকুলেশন করে তোমাকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা আলটিমেটলি লিকুইড মেটাল ভেলোসিটিটা যেটা ফাইনালি যেটা মোল ক্যাভিটির ভিতরে যাচ্ছে সেটা অনেক লো ভেলোসিটি, যদিও ইনিশিয়ালি চোখের মধ্যে ভেলোসিটি ইজ ভেরি হাই। ওকে, সো আমরা আপাতত এটা বন্ধ করি, দু একটা পয়েন্ট বাকি আছে, সে দু একটা পয়েন্ট যদি আমরা বন্ধ করি, আমরা শেয়ার করি লেকচার নোটটা। ওকে, সো এখানে আরেক ছবিটা দেখিয়ে দিই, ছবিটা শেষের দিকে। সো এই ধরনের একটা ছবি তোমাকে ফাইনালি ড্র করতে হবে। আমরা এই কাস্টিংটা উপরে আছে, দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। জি স্যার। তো কাস্টিংটা উপরে আছে, কোপের মধ্যে আছে, ড্র্যাগের মধ্যে রানারটা আছে এবং তার উপরে দুইটা গেট দেওয়া হয়েছে। সো এখানে একটা পোরিং বেসিন আছে, পোরিং বেসিনের হাইট হলো 50, এরিয়ার কথা এখানে উল্লেখ করি নাই। স্ক্রু টপের এরিয়া হলো 28 মিলিমিটার ডায়ামিটার, স্ক্রু হাইট ছিল 250, এটা ছিল 200, এটা 50, এটা 50, সো টোটাল 300 ছিল। স্ক্রুটা হলো 250, স্ক্রু বেজ এরিয়া ছিল 16 এবং এটা রেক্ট্যাঙ্গুলার ধরা হয়েছিল 26/15 এবং গেট যেটা সেটাও সেম ডাইমেনশনে 26/15। সো তোমরা যদি ডিফারেন্ট ডাইমেনশনের পাও তাহলে পরে তোমাকে এই ডাইমেনশনগুলো এখানে উল্লেখ করতে হবে। সো দিস ইজ দ্য ইউজুয়ালি 2D স্কেচ যেটা আলটিমেটলি চাওয়া হয় শেষে দেওয়ার জন্য। ফাইনালি আরেকটা পয়েন্ট উল্লেখ করার ব্যাপার, সেটা হলো স্যার এক্ষেত্রে রানারের কোথায় গেট গুলো সেট করা হবে সে তো স্যার আঁকা হয়নি। এটা মানে তুমি এই রানারটা গেটটা এখানে দিবা নাকি এখানে দিবা না এখানে দিবা সেটা এখানে উল্লেখ করছি না, এটা উল্লেখ করি নাই, এটা জাস্ট তোমার কমন সেন্সের ব্যাপার। এটা ক্রস সেকশন যেহেতু ছোট চিকন, এখানে রানার দেওয়ার কোনো লজিক নাই, সরি গেট দেওয়ার কোনো লজিক নাই, কারণ মোটা বড় সেকশনে গেট দেওয়াটাই বেটার। সো মোটামুটি একটা স্পেস মেনটেন করে ইকুয়াল সাইজ যদি করতে পারো তাহলে পরে গেটগুলো দেওয়া, এটা আমাদের ডিজাইন পারপাসের জন্য মোটেই ইস্যু না, এটা জাস্ট একটা কমন এক্সপেরিয়েন্স প্র্যাকটিসের ব্যাপার, আর কিছু না। সো এটা কোথায় দিলা সেটা নিয়ে আমি বদল করবো না। ওকে, লাস্টে আরেকটা পয়েন্ট আছে, এই যে এখানে এতগুলো ক্যালকুলেট করলাম, মানে এখান থেকে শুরু করে পোরিং টাইম ক্যালকুলেট করা, চোখ এরিয়া ক্যালকুলেট করা, all these calculation done based on some formulas, কিছু ফর্মুলা দিয়ে করা। ফর্মুলা ছাড়াও একটা মেথড আছে, সেই মেথডটা আমি এখন তোমাকে দেখাচ্ছি। সেই মেথডটা করতে গেলে তোমাকে এই ধরনের একটা নমোগ্রাম, এটাকে বলে নমোগ্রাম, এই ধরনের একটা নমোগ্রাম লাগবে এবং এই নমোগ্রাম ইউজ করতে গেলে পরে তোমার লাগে হলো পোরিং রেট।
তোমার পোরিং রেট ক্যালকুলেট করতে হবে। সো আমরা ফর্মুলা দিয়ে এখানে পোরিং রেট ক্যালকুলেট করেছি, ক্যালকুলেশন অফ পোরিং রেট। সো অ্যাডজাস্টেড পোরিং রেট যেটা আছে 2.17, সেই অ্যাডজাস্টেড পোরিং রেটটাকে তোমাকে চেঞ্জ করে নিতে হবে ইনিশিয়াল পোরিং রেট। অ্যাডজাস্টেড পোরিং রেট যেটা আছে বা এখানে যে পোরিং রেট ক্যালকুলেট করেছি, অল দিস পোরিং রেটস আর এভারেজ পোরিং রেট। টোটাল ওয়েটকে টোটাল পোরিং টাইম দিয়ে ভাগ করেছি। সো অল দিস আর এভারেজ। সো আর যেটা বের করেছি এটা হলো এভারেজ পোরিং রেট, আর এ যেটা বের করলাম সেটা হলো এভারেজ অ্যাডজাস্টেড পোরিং রেট। এখন তোমাকে বের করতে হবে ইনিশিয়াল পোরিং রেট। নর্মালি ধরা হয় যে পোরিং তোমার ইনিশিয়ালি লিকুইড মেটাল অনেক বেশি আছে, সো যখন ঢালতে থাকবা ইনিশিয়ালি অনেক ফাস্টার রেটে লিকুইড মেটাল পড়বে, তারপরে লিকুইড মেটালের কোয়ান্টিটি কমতে থাকলে পরে পোরিং রেটটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। তো এই জন্য ধরে নেওয়া হয় ইনিশিয়াল পোরিং রেটটা will be approximately 50% higher than average pouring rate. So pouring average pouring rate কে যদি 1.5 দিয়ে গুণ করো তাহলে তুমি পাবা হলো initial pouring rate. So you need initial pouring rate. অ্যাডজাস্টেড না আনঅ্যাডজাস্টেড কোনটা ইউজ করব স্যার? অবশ্যই অ্যাডজাস্টেড করার পরে এটা হবে, এটাকে তুমি লিখবা হলো এভারেজ অ্যাডজাস্টেড pouring rate অথবা অ্যাডজাস্টেড এভারেজ pouring rate, এটাই মনে হয় বেটার। Adjusted average pouring rate, then initial pouring rate will be equal to 1.5 multiplied by average flow rate 2.17, তারপরে এটাকে ইনিশিয়াল ফ্লো রেট গুণ করার পরে 3.26 পাওয়া গেল। ওকে, এখন তোমার এই রেটটা দরকার, এখন আমরা ওই নোমোগ্রামে যাই। সো দিস ইজ আওয়ার নোমোগ্রাম। নোমোগ্রামের মধ্যে এই পাশে আছে হলো টোটাল মেটাল হেড H, আর নিচে আছে হলো ফ্লো রেট। দুইটা সেম, ডেনসিটিতে গুণ করলে পরে ডাজন্ট ম্যাটার, নাম্বারটা ঠিক হবে। সো ফ্লো রেট ইট কুড বি মিটার কিউব পার সেকেন্ড অথবা কেজি পার সেকেন্ড। আমরা কেজি পার সেকেন্ডে করেছি। একটা হলো লাইটার অ্যালয়ের জন্য উপরে, একটা হলো হেভিয়ার অ্যালয় কপার এন্ড আয়রন। তো আমাদের এটা যেহেতু হেভিয়ার মেটাল, সো হেভিয়ার মেটালের জন্য আমরা কনসিডার করব। এবং সো তাইলে পরে আসতেছে কোথায় 3.26, it is the initial pouring rate. This is 1, this is 2, this is 3. So এখানে কোন একটা জায়গায় হবে। সো যদি এটা ধরি 3.26 বা 3.3 যদি ধরি, এটাকে যদি ব্যাক করি, লেটস সে দিস ওয়ান। তো এই ভার্টিক্যাল লাইনটা হলো 3.26 করে সিগনিফাইজ করে। সো 3.26 যদি হয়, এখন আমাকে দেখতে হবে যে স্ক্রু টপ এরিয়া এবং স্ক্রু বেজ এরিয়া ক্যালকুলেট করব। স্ক্রু টপ এরিয়ার উপরে লিকুইড মেটাল কতটুকু আছে, লিকুইড মেটালের হাইট কতটুকু। স্ক্রু টপের উপরে আছে হলো পোরিং বেসিনটা A1 যেটা বলেছিলাম, A1 এর উপরে আছে হলো লিকুইড মেটাল আছে হলো পোরিং বেসিনে, এবং পোরিং বেসিনের হাইট হলো 50 মিলিমিটার স্ট্যান্ডার্ড। সো 50 মিলিমিটারকে যদি মিটারে কনভার্ট করি সেটা হয় 0.05। সো আমাদের এখানে 3.26 হলো এই ভার্টিক্যাল লাইন এবং এটা হলো 0.05। তাহলে পরে এটা যদি মিলিয়ে নিয়ে আসি তাহলে পরে এইখানে আসে। তো এখান থেকে এখন এই অ্যাঙ্গুলার ভ্যালুটা নিতে হবে। অ্যাঙ্গুলার ভ্যালু হলো এটা হলো 100, এটা 200, এটা 300, এটা 400, আমরা নিব তারপর লাইনটা এটা 500। ঠিক আছে? সো এখানে এটা 500, আমি এখানে এক্স্যাক্টলি রেখেছি 510 মিলিমিটার, তোমাদের শীটের মধ্যে আছে 510 মিলিমিটার। সো এখানে 3.26 করতে গেলে পরে এটার লাইনে একটু বেশি যদি ধরি তাহলে এখানে 510 ধরা হয়েছে। ওকে, সো এটা হলো স্ক্রু টপ এরিয়ার মিলিমিটার স্কয়ার। এরপরে আসবে স্ক্রু বটম এরিয়া। স্ক্রু বটম এরিয়া হলো, তার মানে হলো এই টোটাল হাইট আমাদের ক্যালকুলেট করতে হবে। এইচটা মনে আছে, এইচ ক্যালকুলেট করেছিলাম আমরা 300। স্ক্রু মানে টোটাল কাস্টিং হলো 250, তার উপরে স্পেস হলো টোটাল কাস্টিং 200, তার উপরে স্পেস হলো 50, তার উপরে ফিডার পোরিং বেসিন 300। সো 300 মিলিমিটার মানে 0.3 মিটার। তো এখান থেকেও যদি আমরা যাই, লাইনটা হলো এটা, তো এখান থেকে 3 যদি যাই, তো এইটা
তো এখানে এটা হলো 200, 200 চেয়ে একটু বড় যদি হয় 220-30 টাইপের কিছু একটা হবে, এখানে 210 ধরা হয়েছে। ওকে ফাইন। সো তাইলে পরে স্ক্রু বেজ এরিয়া পেলাম আমরা 210 মিলিমিটার স্কয়ার। আগে পেয়েছি 510 মিলিমিটার স্কয়ার, সেটাকে রেডিয়াসের ডায়ামিটারে নিলে 26 মিলিমিটার ডায়া, আর স্ক্রু বেজ এরিয়া যেটা আছে সেটা হলো 210 ধরেছি, এটা আসে 17। এটা অলরেডি 10% এনলার্জ করে বলা আছে, ঠিক আছে। সো স্ক্রু টপ এরিয়া যেটা আছে সেটা অলরেডি 10% এক্সটেন্ড করা ডায়াগ্রাম করা হয়েছে। সো আমাকে নতুন করে 1.2 দিয়ে গুণ করতে হবে না। তাহলে আমি পেলাম এখানে 26 মিলিমিটার হলো টপ এরিয়া, 17 মিলিমিটার হলো বটম এরিয়া। আমরা এর আগে যেটা পেয়েছি থিওরিটিক্যাল ক্যালকুলেট স্যার এখানে একটা কোশ্চেন, বলো। এখানে কিউবিক মিটার পার সেকেন্ডে তো স্যার সরাসরি ডেটা আছে একজন নোমোগ্রাম একদম যে সবার উপরের হরাইজন্টাল লাইনটা সবার মানে হ্যাঁ জি স্যার এই লাইনটাতে স্যার কিউবিক মিটার পার সেকেন্ড রেটেই ম্যাটারের ভলিউম ফ্লো রেট দেওয়া আছে। আমি কি স্যার ভলিউম ফ্লো রেট ক্যালকুলেট করে এখানেই ডেটাটা বসিয়ে দিতে পারি হেড মিটার লাইট মিটার? হ্যাঁ হ্যাঁ পারো পারো, কোনো অসুবিধা নেই। জিনিসটা হচ্ছে এখানে এটা একটু স্কেলটা ছোট আছে, 1 2 3 করে আছে এখানে। এনিওয়ে তুমি যদি করতে পারো কোনো অসুবিধা নেই। এটা মিটার কিউব পার সেকেন্ড, ডেনসিটি যেহেতু ইনক্লুড করা নাই, এটা অ্যাপ্লাইজ ফর অল টাইপ অফ ম্যাটেরিয়াল। বুঝতে পারছো? কেজি করতে গেলে তো ডেনসিটি চলে আসবে, ডেনসিটি আসা মানেই লাইটার ম্যাটেরিয়ালের জন্য একটা হবে, হেভিয়ার ম্যাটেরিয়ালের জন্য। সো এটা লাইটার ম্যাটেরিয়ালের কেজি পার সেকেন্ড, এটা হলো সরি এটা হেভি মেটালের জন্য কেজি পার সেকেন্ড, এটা লাইটার ম্যাটেরিয়ালের কেজি পার সেকেন্ড, আর এটা হলো মিটার কিউব পার সেকেন্ড ফর অল ম্যাটেরিয়াল। তো তুমি যদি ভলিউম ফ্লো মানে টোটাল লিকুইড মেটাল উই পোর্ড সেটা ভলিউম ক্যালকুলেট করা, একটু আগে আমরা করেছি 309969 মিলিমিটার কিউব। সো এটা মিলিমিটার কিউব, মিটার কিউবের মধ্যে মনে হয় 00 সামথিং কিছু আছে একটা। সো এটা যদি বের করা তাহলে কোনো অসুবিধা নেই। এখন এই টপ এরিয়া বের করতে গেলে তার মানে স্ক্রু টপের উপরে কতটুকু লিকুইড আছে, স্ক্রু টপের উপরে আছে কেবলমাত্র কোডিং বেসিন, সো এটা 50 মিলিমিটার, সেটাকে 0.05 হবে মিটারে। আর টোটাল হাইট নিতে হবে হলো স্ক্রু বটমের, যেটা 300 ছিল। সো এখান থেকে তুমি দুইটা আসবে। আমরা যদি জাস্ট আগের সাথে একটু কম্পেয়ার করি, আমরা পেয়েছিলাম স্ক্রু বেজ এরিয়া পেয়েছিলাম হলো 196, এখানে আমরা পাচ্ছি 210। আর স্ক্রু টপ এরিয়া ছিল আগে 576, এখন আমরা পেলাম 510, মোটামুটি কাছাকাছি। আমরা এখানে ডায়ামিটার দিয়েছিলাম 28 আর 16, এখন আমরা করলাম হলো 26 আর 17। সো রিজনেবল আমরা কনসিডার করতে পারি। সো ওয়ান্স উই ক্যালকুলেট দি স্ক্রু টপ এরিয়া, স্ক্রু বটম এরিয়া, তারপরে তোমার জাস্ট গেটিং রেশিও ইউজ করা, সো টুয়াইস এনলার্জ করে এক্সেট্রা। ঠিক আছে? জি স্যার। তো বলো তাহলে কোনো কোশ্চেন আছে কিনা, আমরা যদি এটা ব্যাক করি, স্টপ শেয়ার দেই, বলো এনি কোশ্চেনস? তাহলে এখানে তোমার অঙ্ক করার জন্য কি ধরনের ইনফরমেশন দরকার? অঙ্ক করার জন্য ফার্স্টে তোমার একটা কাস্টিং এর জিওমেট্রি থাকবে, জিওমেট্রি থেকে তুমি ভলিউম বের করবা, কাস্টিং এর ওয়েট বের করবা, রিগিং ওয়েট তুমি অ্যাপ্রক্সিমেটলি একটা গেস করবা, গেস করে টোটাল লিকুইড মেটাল কতটুকু পোর করবা সেটা বের করবা। তো এটা বের করার পরে তোমার কাজ হলো পোরিং রেট ক্যালকুলেট করা এবং পোরিং টাইম ক্যালকুলেট করা। এর জন্য কিছু ফর্মুলা দেওয়া আছে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলাটা সিলেক্ট করবা। এবং এখানে আরেকটা গেস ওয়ার্ক ইউজ করা যেতে পারে। জাস্ট ইমাজিন 330 কেজি লিকুইড তুমি ঢালতেছো, ঠিক আছে? 30 কেজি লিকুইড স্টিলের বেলা যদি হয় তাহলে ভলিউম কতটুকু হবে, তোমার ল্যাডেলটা কত বড় হবে? 30 কেজির জন্য এত বড় ল্যাডেল হবে নাকি এতটুকু ল্যাডেল হবে? জাস্ট ইমাজিন করা, যদি এত বড় ল্যাডেল একটা হয়, এরকম সাইজের যদি ল্যাডেল হয়, এখান থেকে তুমি যদি এই কাট করে ঢালতেছো, এই জাস্ট ইমাজিন করো আস্তে আস্তে তুমি ঢালতেছো এবং টাইম কাউন্ট করছো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। সো আলটিমেটলি তোমার এই পুরাটা এমটি করতে কত সেকেন্ড লাগতেছে? তুমি যদি এটা প্র্যাকটিস করো, আলটিমেটলি তুমি এক্সপার্ট হয়ে যাবে। তাইলে পরে তুমি এই যে তোমার 19 সেকেন্ড যেটা হলো, তুমি তখন বুঝতে পারবা যে 19 সেকেন্ডটা কি আমাদের জন্য বেশি হয়ে গেছে না খারাপ হয়ে গেছে। ফেরাসের জন্য আমরা চেক করে দেখলাম, ফেরাসের জন্য মোটামুটি কাছাকাছি আসে। সো ফেরাসের জন্য দুইটা ফর্মুলা আছে, একটা হলো পোরিং টাইমের জন্য একটা ফর্মুলা আছে,
অ্যাপেন্ডিক্স 1 এর সব পোরিং টাইম দিয়ে করা আছে, আর অ্যাপেন্ডিক্স 2 তে আছে পোরিং রেটের জন্য। পোরিং রেটের নন ফেরাসের যে ফর্মুলা আছে, সেই নন ফেরাসের ফর্মুলার সাথে পোরিং টাইমের নন ফেরাসের ফর্মুলা যেগুলো আছে সেগুলো আমাদের ওয়াইড ভ্যারি করে। আমি হিসাব করে দেখেছি, ভ্যালু একদম ওয়াইড রেঞ্জে ভ্যারি করে। এবং তখন একটা তোমাকে ডিসিশন নিতে হবে। তুমি জাস্ট রাফলি একটা হিসাব করলা, হিসাব করে তুমি এখন নিজের জাজমেন্ট ইউজ করো। ওকে, তুমি একটা 10 কেজি অ্যালুমিনিয়াম কাস্টিং করছো, 10 কেজি অ্যালুমিনিয়াম ভলিউম কতটুকু আছে, এবং সেটা যদি আমি এমটি করতে চাই ল্যাডেলের মধ্যে, তাহলে কয় সেকেন্ড লাগে। কারণ যেহেতু ওই দুইটার মধ্যে ওয়াইড ভ্যারিয়েশন আছে, তো তুমি ইউ উইল এবল টু সিলেক্ট বিটুইন দিস টু। এটা এমন না যে এক মেথডে করলে পরে এটা 10 আসছে, আরেক মেথডে 12 আসছে। একটু আগে আমরা যেটা ফেরাসে যেটা দেখতাম, এখানে যেটা আসে 10 একটা আসে, একটা 20 একটা আসে। সো অলমোস্ট ডাবল এই ধরনের ভেরিয়েশন হয়। তো তুমি তখন জাজ করতে পারবা, বুঝতে পারবা যে 10 নেব না 20 নেব। সো এই সেন্সে কোন ফর্মুলাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ইন ইউর কেস, ইউ ক্যান টেল। স্যার এখানে এরগোনমিক্স এর ব্যাপারটা চলে আসছে, মানে আমাদের শরীরের ভঙ্গিমা এবং নিজের প্র্যাকটিসে ব্যাপারটা চলে আসছে। কিন্তু স্যার যদি পোরিং বেসিন ইউজ করা হয় এবং পোরিং বেসিনে যদি স্যার স্টপার রড টাইপ অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়, তবে আমি তো ইচ্ছে করছি স্যার ধীরে সুস্থেও ঢালতে পারি এবং তারপর স্টপার রডটা তুলে দিতে স্যার ক্যালকুলেট করতে পারবে। পারো, অসুবিধা নেই, পারো। তারপরেও তুমি তোমার একটা যে ল্যাডেল যেটা আছে, ল্যাডেলের ভলিউম কত, সরি ল্যাডেল না, পোরিং বেসিনের ভলিউম কতটা আছে, আমরা ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা দেখিয়েছিলাম, বই দেখিয়েছিলাম। তুমি বলতে পারবা যে আমি স্টপার দিয়ে যখন আমি বের করবো, তুলবো, তখন আলটিমেটলি কত সময় লাগবে, এটা ভিতরে ঢুকাতে কত সময় লাগবে, সেটা তুমি বুঝতে পারবা। এ নিয়ে যদি এটা বুঝতে না পারো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আমি দেখবো তুমি মেথডটা পেরেছো কিনা, ঠিক আছে। আমি যখন চেক করব তোমার সিস্টেমেটিক প্রসিডিউর ফলো করেছো কিনা। তুমি যদি পোরিং রেট দিয়ে তুমি অঙ্ক করো এবং ওইটা দিয়ে যদি সবকিছু ঠিক মতো হয়, ফাইন, আমার কোনো অবজেকশন নেই। তুমি যদি পোরিং টাইম দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করো, ওইটা দিয়ে যদি ক্যালকুলেট করো, সবকিছু ঠিক থাকে, ফাইন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো মেথড তুমি যেটা ইউজ করো ঠিক মতো ইউজ করলে পরে কিছু যায় আসে না। ওকে, সো এইটা গেল পোরিং টাইম ক্যালকুলেট করার পরে। এখন তুমি ওই ফর্মুলা, তুমি চোখ এরিয়া ক্যালকুলেট, মার্কস, তোমাদের পরীক্ষা কেমন হবে আই ডোন্ট নো। মার্কসের উপর একটা বিরাট একটা ইস্যু। যদি আমি চাই নমোগ্রাম দিয়ে তুমি অঙ্কটা করবা, তাহলে এর মধ্যে মার্কস কম থাকবে, এটার মধ্যে সময়ও আমি কম দেব। যদি আমি কোনো নমোগ্রাম না দেই, তার মানে ডেফিনেটলি ফর্মুলা দিয়ে করতে হবে, তখন সময় বেশি লাগবে, আমি এতে মার্কসও বেশি দেবো। তো দুইটা মেথডই তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে, দুইটাই তোমার করতে হবে, তারপরে সিস্টেমেটিক প্রসিডিউর ফলো করে অঙ্কগুলো করা, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, যদি সবকিছু স্যার থাকে, তাহলে পরে আমাদের প্রথম ক্লাস টেস্ট যেটা অন গেটিং সিস্টেম হবে, তার মানে আমি তোমাকে একটা কাস্টিং দিয়ে দেবো, তোমাকে এই গেটিং সিস্টেম ডিজাইন করতে হবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। ইট উইল বি অ্যান ওপেন বুক এক্সাম, সুতরাং তোমার সবকিছু এখানে তুমি নিয়ে বসবা। আমি তোমাকে ডেটটা বলে দিই, ডেটটা হবে হলো আগামী সপ্তাহে, এটা সেপ্টেম্বর তো, আগামী সপ্তাহে 23 তারিখ, না ভুল বললাম, 30 তারিখ, ঠিক আছে। এই সপ্তাহে তো 23 তারিখ, তাই না? খাতাটা করি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। তাহলে পরে নোট করো, তোমাদের প্রথম পরীক্ষা যেটা হবে সেটা হলো 30শে সেপ্টেম্বর, বুধবার। এটা হবে হলো গেটিং ডিজাইনের উপরে। আমি তোমাকে একটা কাস্টিং এর ডাইমেনশন দিয়ে দেবো, ইনফরমেশন দিয়ে দেবো, তুমি গেটিং ডিজাইন করবা, ক্যালকুলেট করার পরে ওই 2 ডাইমেনশনাল ছবি যেটা আছে সেটা ছবি আঁকবা। যেমন এটা করার পরে তোমরা এটা কিভাবে পাঠাবা, ছবি তুলে জাস্ট আমাকে মেইল করতে পারো, অথবা আমি দেখতেছি আমরা মনে হয় আলটিমেটলি টিমে যেতে হবে, মাইক্রোসফট টিম। তোমাদের মাইক্রোসফট টিমে মনে হয় ট্রেনিং হয়েছে, সো হাউ টু সাবমিট অ্যাসাইনমেন্ট ইন টিম, সেটা তোমরা জানো। সো জাস্ট এটা অ্যাসাইনমেন্টের মতো করে তুমি টিমে করে দিতে পারো, ঠিক আছে। সো এটা উইল টক অ্যাবাউট ইট ডিটেল লেটার অন।
কিভাবে এটা দিতে হবে আমি আমাদের কলিগদের সাথে আলাপ করি, তারা কিভাবে ক্লাস টেস্ট নিচ্ছে এবং কিভাবে সাবমিট করে। সো কোন একটা মেথড আমরা অ্যাপ্লাই করব। স্যার শুধুমাত্র কি এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা নোমোগ্রাম থেকেই আসবে, ভেতরে কোনো ডিটেইলস বা বেসিক কোশ্চেন আসবে না? না, শুধু ডিজাইন দেবো, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকবে না, শুধু একটা ডিজাইন করা। কারণ নরমালি পরীক্ষার মধ্যে একটা দুইটা ডিজাইন প্রবলেম থাকে, একটা হলো গ্রেডিং সিস্টেম ডিজাইন, একটা ফিডিং সিস্টেম ডিজাইন, ঠিক আছে? তো এটার মধ্যে অনেক অনেক মার্কস থাকে, অলমোস্ট 40% মার্কস থাকে শুধুমাত্র এই একটা প্রবলেমের মধ্যে, এবং এটা একটা ফুল কম্পালসারি কোশ্চেন থাকে। সেটা আমরা এই কুইজের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আমরা আলটিমেটলি দুইটা কুইজ নেব, একটা কুইজ নিচ্ছি এখন গেটিং ডিজাইনের উপরে, আরেকটা কুইজ নেব ফিডিং ডিজাইনের উপরে। তো এই দুইটা ডিজাইন প্রবলেমের মধ্যে আমরা কুইজ 1 and 2 কমপ্লিট করব। স্যার ইয়েস। স্যার আজকে অনেকবার ডিসকানেক্ট হয়ে গেছিল, সেজন্য আমি ক্লাসটা পুরো করতে পারিনি। তো সিটির আগে এই ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিলে একটু ভালো হতো। দিয়ে দেবো। এই মনে করো ঘন্টাখানেক সময় দাও আমাকে। বাকিগুলো তো পেয়েছো তোমরা সবাই নাকি? আমি কিন্তু সব ভিডিও কপি দিয়ে দিয়েছি। তো এই লেকচারটাও আমি লেকচার ম্যাটেরিয়াল যেহেতু দিয়ে দিয়েছি, আমি ভিডিও ঘন্টাখানেক পরে এটা আমি এই সিআর কে পাঠিয়ে দেবো। ওকে, আর কোনো কোশ্চেন আছে কি? তাহলে না থাকলে আমরা শেষ করি। ওকে, খোদা হাফেজ।